শুভ দুপুর প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশের দুপুরে সবাইকে শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশের দুপুর দেখছেন। প্রিয় দর্শক, প্রথমেই জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত থাকবেন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত দ্বিভাষিক লিটল ম্যাগ শব্দগুচ্ছের সম্পাদক ও কবি হাসানাল আব্দুল্লাহ। অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন 812623 81265353 থেকে 8 এর সবকটি নম্বরে। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া আফরিন। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত দ্বিভাষিক লিটল ম্যাগ শব্দগুচ্ছের সম্পাদক ও কবি হাসানাল আব্দুল্লাহ। স্বাগত একুশের দুপুরে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, প্রথমেই একটি বিষয় আপনার কাছে জানতে চাইছি যে প্রতি বছরই আপনি বইমেলায় আসেন। গত 6 বছর যাবত আমি আপনার কাছে শুনেছি যে আপনি প্রতি বছরই এত ব্যস্ততার মাঝখানে বইমেলার জন্য সময় বের করছেন। তো সেটা কি আপনার বইমেলা টানেই নাকি আপনার হচ্ছে গিয়ে শেকড়ের টানে হচ্ছে বইমেলায় আসেন? আসলে বইমেলা তো প্রাণের মেলায় বলার অপেক্ষা রাখে না। শেকড়ের টানে অবশ্যই সাথে সাথে বইমেলায় নতুন বই বের হচ্ছে, নতুন বইয়ের ঘ্রাণ নেওয়ার জন্যে। আর দ্বিতীয়ত ব্যস্ততার মাঝেও আমার এই সময়, যেহেতু আমি শিক্ষকতা করি, এই সময় এক সপ্তাহের একটা ছুটি থাকে। আচ্ছা, সেই ছুটির সাথে আর 2-4 দিন ছুটি যোগ করে আমি প্রতি বছর আসার চেষ্টা করি। মনে হয় যে এখানে যে পাঠক, লেখক, প্রকাশকদের যে মিলন ক্ষেত্র, যে আপনাদের দেখতে পারি, সবাইকে একসাথে দেখতে পারি, এটি অন্য কোনো সময় আসলে সম্ভব হয় না। আচ্ছা। তো এই যে আপনি নিউ ইয়র্কে থাকছেন, সেখানে বসে যে এই যে আপনি চর্চাটা করছেন, তো এই চর্চা করে সময় কিভাবে বের করেন এবং এবার বইমেলায় আপনার কটি বই এসেছে? আপনার দুটি প্রশ্ন এখানে। সময় কিভাবে বের করি? সময় একজন কবি বা একজন শিল্পীর জন্য সময় সবসময় থাকে বা তৈরি করতে হয়। আমি মনে করি আমি 24 ঘন্টার কবি। এজরা পয়েন্ট একটা কথা বলেছিলেন এবং গডকে উনি বলেছিলেন যে এই 24 ঘন্টার বিজনেস থেকে আমাকে অব্যাহতি দাও, একটা সিগারেটের দোকান দিও, আমি যদি রাস্তার কর্নারে একটা সিগারেটের দোকানও দিতে পারি সেটাই আমাকে দাও। তো আমি মনে করি 24 ঘন্টার কবি এবং আমি 24 ঘন্টায় কবিতা নিয়ে ভাবি, যদিও অন্য অনেক কাজ করতে হয়। আর এই বইমেলায় আমার দুটি বই এসছে। একটি কবিতার ছন্দ বেশ পুরানো বই, এটা 97-এ বাংলা একাডেমি বের করে। বইটির সংস্করণ ফুরিয়ে যায় প্রায় 4 বছর আগে। এর উপরে আমি বেশ কিছু কাজ করে এটা সেকেন্ড এডিশন এবার বের করেছে মওলা। আর একটি ছড়ার বই, ছড়া মহাশয়, আমার প্রায় 20-22 বছর ধরে লেখা কিছু ছড়া এর মধ্যে আছে। এটা করেছে অনন্যা। আর শব্দগুচ্ছের তো আছেই, শব্দগুচ্ছের প্রকাশনী আছে, শব্দগুচ্ছের যে রেগুলার যে প্রকাশনী সেটির একটি সংখ্যা। তাছাড়া শব্দগুচ্ছ প্রকাশনী থেকে নাজনীন শিমনের একটি বই বেরিয়েছে, একটি বিড়াল ও আমার, যে আপনার সহধর্মিণী, যিনি আমার সহধর্মিণী। আচ্ছা, এই প্রসঙ্গে একটি কথা বলি, আপনারা দুজনে কিন্তু একই কাজে আছেন, তো লেখালেখি কাজে আছেন, তো এটা কিভাবে? শুধু তাই নয়, আমরা দুজনেই কিন্তু শিক্ষকতার সাথে জড়িত। তিনি ইংরেজি পড়ান আর আমি গণিত এবং কম্পিউটার হাই স্কুলে, নিউ ইয়র্কের একটি হাই স্কুলে আপনি শিক্ষকতা করছেন। আর লেখালেখি তিনি অবশ্য আমার থেকে একটু বেশি, তিনি কবিতার সাথে গল্পও লেখেন। আমি কবিতা লিখি, কবিতা সম্পাদনা করি। একটা জিনিস কি, যে একসাথে যদি একত্রিত হয়ে কাজ করা যায়, আমি তো মনে করি পুরো বাংলা ভাষা আর সব কবিরাই এক পরিবারের সদস্য। স্ট্যানলি কিউনিটজের সাথে আমার প্রথম যেদিন দেখা হয়, আমেরিকান খুব বড় কবি, তিনি আমাকে বলেছিলেন ওয়েলকাম টু দ্য ব্রাদারহুড অফ পোয়েট্রি। তো আমরা যদি সেটা ভেবে নিতে পারি, একসাথে কাজ করতে পারি, আমরা কিন্তু অনেক দূরে বা অনেক এগিয়ে যেতে পারি। সম্ভব। তো আপনি তো সমকালীন, অর্থাৎ 90 শতকের একজন 90 দশকের কবি, তো সেই ক্ষেত্রে আপনার যারা সমকালীন যারা আছেন, তো তাদের সম্পর্কে যদি কিছু বলতে বলি, তাহলে কি উদারতা দেখিয়ে বলবেন নাকি সংকীর্ণতা রেখেই বলবেন? অবশ্যই সংকীর্ণতা থাকবে না, উদারতা তো থাকবেই। এবং উদারতারও প্রশ্ন এখানে আসে না, এখানে বাস্তবটাকে তুলে ধরার প্রশ্ন আসে, শিল্পকে তুলে ধরার প্রশ্ন আসে। 90 দশকে যে উত্তর আধুনিক কবিতার একটি বিশাল জোয়ার এসেছে, এই জোয়ারে অনেকেই ভালো কাজ করছেন। আমি মনে করি যে বাংলা ভাষার 20 শতকের 3টি দশক খুব গুরুত্বপূর্ণ। 30 যেখানে আধুনিকতার শুরু, 50 যেখানে আধুনিকতা পরিপূর্ণতা পায়, এবং 90 যেখানে উত্তর আধুনিকতার উত্থান এবং যথেষ্ট শক্তিশালী
অতএব এই সময়ের বেশ কিছু কবি যথেষ্ট শক্তিশালী কবিতা লিখছেন, তাদের খুঁজে নিতে হবে, তাদের খুঁজে নিয়ে আমরা পড়া কিন্তু দরকার। প্রায় লক্ষ্য করি যে কবিদেরকে কিন্তু তাদের সমকালীন মানে কবিদের সম্পর্কে যদি আমরা বলতে বলি তাহলে একটু অনাগ্রহতা দেখায়। সেক্ষেত্রে আপনি কি এটি বলবেন? আমাদের আপনি ভাষায়, কিন্তু এখানে উদারতা দেখালেন। এটি আমাদের ভাষায় হয়েছে, কিন্তু যেহেতু আমি এমন একটি শহরে বসবাস করি প্রায় 20 বছরের উপরে এবং একটি পত্রিকা করি যেটি 2 ভাষায়, আমার কিন্তু পৃথিবীর সব কবিদের সাথেই, সব ভাষার কবিদের সাথে ইন্টারাকশন হয়। তো আমি ইংরেজি ভাষার দেখি, এই কিছুদিন আগেও পোয়েটস হাউসে আমি এক কবির সাথে দেখলাম, একজন বড় কবির সাথে এই সময় একজন কবিকে বসিয়ে আলোচনা হচ্ছে এবং টিকিট কেটে $10 করে টিকিট কেটে প্রায় শত শত দর্শক শুনছেন। এই জিনিসগুলি আমাদের দেশে হয় না। আচ্ছা, আমরা নবীন প্রবীণের সখ্যতা নিয়ে কথা বলবো, তার আগে একটি ফোন নিয়ে নিচ্ছি, দর্শক ফোনে ওয়েট করছেন। হ্যালো দর্শক, আপনার নাম বলে কথা বলুন আজকের অতিথির সাথে। হ্যালো হ্যালো হ্যালো, মনে হয় লাইনটিতে হয়তো সম্ভবত কেটে গেছে, সমস্যা হচ্ছে। আচ্ছা, এই যে নবীন প্রবীণের, হ্যালো, আচ্ছা হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আচ্ছা দর্শক, আপনি আবার চেষ্টা করুন, লাইনটি পেয়ে যাবেন। আচ্ছা, এই যে নবীন প্রবীণ সখ্যতা মানে লেখকদের সখ্যতা নিয়ে আমরা কথা বলছিলাম, তো এই সখ্যতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নবীন প্রবীণদের যে সম্পর্কে, যে আপনি কি কোনো টানাপোড়েনের ক্ষেত্রে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন আপনি? এখানে একটি ব্যাপার রয়েছে আমাদের ভাষায়, বাংলা ভাষায় অন্তত, প্রবীণ কবিরা নবীন কবিদের লেখা পড়তে চান না। এটি কেন হয়েছে বলা মুশকিল, কিন্তু আমি কিছুদিন আগে একজন কবিকে জিজ্ঞেস করেছিলাম নিউ ইয়র্কে যে গত 10 বছরে আপনি কি কোনো নবীন কবির লেখা নিজের পয়সা দিয়ে কিনে পড়েছেন? উনি বলেছেন না, ওরা দিয়ে যায়, কেউ কেউ দিয়ে যায়, আমি পড়ি। আরেকজন কবি বললেন যে আমি নবীনদের লেখা তো পড়িই না, এবং যখন আমাকে লিখে দেয় আমি পাতাটা ছিঁড়ে অন্য জায়গায় রেখে দিই, কারণ যখন শের দরে বিক্রি হয়ে যাবে ও যদি দেখে মনে কষ্ট পাবে। এটি বাংলা ভাষার প্রসারের জন্য খুব সুখকর নয়। ফলত দেখা যায় কি, আমাদের ভাষার প্রবীণ কবিরা প্রথম 2-4টি বই ভালো লেখার পরেই তাদের কবিতা আর পড়া যাচ্ছে না, কারণ সমকালীনতার সাথে তাদের যোগাযোগ নেই। এটি থাকা খুব দরকার। আমি যে স্ট্যানলি কিউনিটজের কথা বললাম, উনি 101 বছর বয়সে মারা গেছেন। উনি একাধারে আধুনিক এবং যেটা বলে হাই মডার্ন, তারপরে উত্তরা আধুনিক। উনি 3টি কালকে ধারণ করেছেন এবং তার কাছে গেলে মনে হতো, এবং তাকে দিয়ে, তার হাত দিয়ে অনেক অনেক কবি প্রতিষ্ঠা পেয়েছে, উঠে এসে। যেমন বুদ্ধদেব বসুর কথা ধরেন না কেন, বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকার মাধ্যমে আজকে আমরা যে শামসুর রহমানকে জানি, যে আল মাহমুদকে জানি, যে শহীদ কাদিরকে জানি, যে সৈয়দ শামসুল হককে জানি, এরা সবাই কিন্তু কবিতা পত্রিকা থেকে উঠে এসছেন। তো বুদ্ধদেব বসু যে প্রতিষ্ঠাটা দিলেন, তখন যে কাজটি করেছিলেন, ওই কাজটি করার আর কাউকে আমরা পেলাম না পরবর্তীতে। এটা একটি দুঃখজনক ঘটনা যে আমাদের ভাষায় হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দেখছি যে উদারতা একদিকে কাজ করছে, আবার অবজ্ঞা আরেকদিকে কাজ করছে। আমরা এগুলো নিয়ে কথা বলবো। আরেকজন দর্শক ফোনে অপেক্ষা করছেন, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে কথা বলুন আজকের অতিথির সাথে। হ্যালো, জি হ্যালো, জি কথা বলুন। আমার নাম রবিউল ইসলাম মানিক, আমি মিরপুর পল্লবী মিরপুর থেকে বলছি। জি কথা বলুন। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমাকে প্রশ্নটা করবো এখন? জি 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 করুন। আচ্ছা, আমি আমার হাসানুল আব্দুল প্রশ্ন করতে যাচ্ছি যে উনি এই পর্যন্ত, হাসানুল ভাই, আপনি এই পর্যন্ত 175টা স্বতন্ত্র সঙ্গীত লিখছেন, যার মধ্যে 133টা আমার সংগ্রহে আছে। আপনি কি একটু বুঝিয়ে বলবেন প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরকে? প্রথম স্তরের 4র্থ লাইন এবং দ্বিতীয় স্তরের 11তম লাইনে অন্তমিল আছে, এই অন্তমিলটা সম্পর্কে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। জি অনেক ধন্যবাদ। রবিউল মালিক, আপনাকে অশেষ ধন্যবাদ। রবিউল মালিকের কথা বলতেই হয়। আমি যে স্বতন্ত্র সনেট লিখি, রবিউল মালিক কিন্তু সেই ধারাতে সনেট লিখছেন। তো এটি আমার জন্য একটি খুবই সুখকর ব্যাপার। স্বতন্ত্র সনেট কি আগে সেটা বলা দরকার। স্বতন্ত্র সনেট শেক্সপিয়ারিয়ান বা পেট্রার্কান সনেট নয়। সনেটের 2টি ধারা, ইটালিয়ান এবং ইংলিশ, পেট্রার্কান, শেক্সপিয়ারিয়ান। আমি 90-এর মাঝামাঝি সময়, 94 বা 95-এর দিকে সনেটের ধারা ভেঙে দিই, 7 এবং 7-এ নিয়ে আসি এবং অন্তমিল হয় ABCD, ABC, FG, DFG। রবীন্দ্র মালিক যে প্রশ্নটি করেছেন সেটা হলো 4র্থ লাইন, প্রথম স্তবকের 7-এর 4র্থ লাইন এবং দ্বিতীয় 7-এর 4র্থ লাইনের যে মিলটি, এটি কিছুটা, উনি বলছেন যে এটি কি নির্দেশ করছে। আমি যেহেতু ম্যাথের ছাত্র, ইলিপসের যে 2টি কেন্দ্র,
ইলিশটা কিন্তু দুটি কেন্দ্র। আমার মনে হয় যে এটি অনেকটা সেরকমই, দুটি স্তবকের মধ্যে অন্তঃসংযোগ ঘটাচ্ছে, জি। আবার ইলিশটা দুটি কেন্দ্রের মতো কাজ করছে। তো এখানে আরো অনেক কিছু বলার আছে, কিন্তু আমার মনে হয় যে আমি প্রশ্নটির উত্তর দিতে পেরেছি। আচ্ছা, সনেট নিয়ে এখন কি কাজ করছেন আপনি? রবীন্দ্র মানিক ইতিমধ্যে বলেছে 175টি সনেট লিখেছি আমি এই ধারায়। আচ্ছা। প্রথম সংস্করণ বেরিয়েছিল, বিশাখা করেছিল 100টি দিয়ে, সেটি ফুরিয়ে গেলে দ্বিতীয় সংস্করণ বেরোয় যেটি পাঠক সমাবেশ করে 130টি দিয়ে, এবং গতকাল শেষ বইটি কিনে নিলেন রাজশাহীর এক তরুণ কবি, এবং আমার কাছে সিগনেচার নিয়ে গেলেন এবং পাঠক সমাবেশ বললো এটা শেষ বই। তার মানে তৃতীয় সংস্করণ হয়তো 175 বা তার উপরে কবিতা দিয়ে বের হবে, সনেট দিয়ে। আমরা সেটা আশা করছি। আরেকজন দর্শক ওয়েট করছেন, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে কথা বলুন আজকের অতিথির সাথে। হ্যালো হ্যালো। আমি মাহমুদ সীমান্ত, কাটলি উত্তর নেত্রকোনা থেকে বলছি। জি, কথা বলুন। আমি হাসান আল আব্দুল্লাহ সাহেবের সাথে কথা বলতে চাই। আমার প্রশ্ন হলো, আসলে উনি তো শব্দগুচ্ছ কাগজটি করেন নিউ ইয়র্ক থেকে। তো বাংলাদেশে আমরা যারা লিটল ম্যাগাজিন কর্মী আছি, আমরা এরকম নিউ ইয়র্ক বা কানাডা অন্যত্র যেসব লিটল ম্যাগাজিন গুলা হয়, এইসব কাগজের লেখার আমন্ত্রণটা খুবই কম পাই। আর ভাবি এরকম যে আসলে যোগাযোগ হয়তো সেভাবে সম্ভব হয়ে ওঠে না। তো আমি হাসান আল আব্দুল্লাহ সাহেবের কাছে জানতে চাই যে উনি যোগাযোগটা কিভাবে করেন, বা কোন কোন লেখক বা ওনার পছন্দের লেখক বাংলাদেশ থেকে কিভাবে যোগাযোগটা করেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। আসলে শব্দগুচ্ছ যেটি হয়, লেখা পাঠানো হয়, আপনি ফেসবুকে পাঠাতে পারেন, ফেসবুকে শব্দগুচ্ছের একটি গ্রুপ আছে, সেখানে করতে পারেন। ইমেলে পাঠাতে পারেন, শব্দগুচ্ছের ইমেলে shabdweb@aol.com। আমার নিজস্ব ইমেলে পাঠাতে পারেন habdu056@aol.com। তবে বললেন যে আপনার প্রিয় কোন কোন লেখকের, আমার প্রিয় লেখক সবাই। যার একটি কবিতা ভালো কবিতা আমি পাই, তার কবিতাই আমি ছাপি। এমনকি আমি যে কাজটি করি, আমি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় দেখি যে একজন তরুণ ভালো একটি কবিতা লিখেছে, আমি তাকে ফোন করি, আমি তাকে ইমেলের মাধ্যমে যোগাযোগ করি বা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করি যে আপনি আরও কবিতা পাঠান, আমি দেখি। এবং ধরুন একজন কবিতা পাঠিয়েছে, 4-5টা কবিতা পাঠিয়েছে, কিন্তু আমি দেখলাম 2-1টি লাইন বেশ ভালো, আমি বলি যে আপনি এই কবিতার উপর আবার কাজ করে আমাকে পাঠান। আমি কিন্তু কবিতার সাথে কন্টিনিউয়াসলি কাজ করি, দুই ভাষাই, বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা, যেহেতু এটি বাইলিঙ্গুয়াল পত্রিকা। তো আপনি যোগাযোগ রাখবেন, আপনি ইমেলের মাধ্যমে যোগাযোগ রাখতে পারেন, ফেসবুকের মাধ্যমে যোগাযোগ রাখতে পারেন, কবিতা পাঠাবেন। আচ্ছা, শব্দগুচ্ছ তো একটি দ্বিভাষিক পত্রিকা এবং এখানে এটার সম্পাদক হচ্ছেন আপনি। তো প্রতি বছরই কিন্তু শব্দগুচ্ছ পুরস্কার প্রদান করে থাকে। তো এটি আপনারা কিভাবে নির্বাচন করেন এবং এবার কাকে পুরস্কৃত করছেন আপনারা? প্রতি 2 বছর 2001 থেকে শুরু হয়েছে এবং এ পর্যন্ত 5 জনকে পুরস্কার দেওয়া হয়েছে। এই বছর হবে 2011-র পুরস্কার। নির্বাচনটা আমরা এখন ওপেন করে দিয়েছি। প্রক্রিয়াটি কি? প্রক্রিয়াটি হলো যে আমরা আহ্বান করি যে আপনারা 3 জন করে কবির নাম দেন। সেটি হলো শব্দগুচ্ছ যাদের কবিতা গত 2 বছরে প্রকাশিত হয়েছে তাদের ভিতর থেকে। আচ্ছা। এবং একটি লিস্ট দেওয়া হয়েছে কাদের কবিতা প্রকাশিত হয়েছে, ফেসবুকে পাওয়া যাবে এবং শব্দগুচ্ছের ওয়েবসাইটে পাওয়া যাবে। তো এখান থেকে যিনি নমিনেশন দিবেন বা মনোনয়ন দেবেন, 3 জন কবিকে মনোনয়ন দেবেন, এবং মনোনয়নের ভিতরে নিজের নাম থাকতে পারবে না এবং শব্দগুচ্ছের সম্পাদকের নাম থাকতে পারবে না। তো ওখান থেকে আমরা পরে আবার একটি প্রক্রিয়ার মাধ্যমে, সে প্রক্রিয়াটি হলো একটা বোর্ড আছে, বোর্ডের মাধ্যমে আমরা ওই যে নমিনেশনগুলি পেল, আসলে বোর্ড কি করে দেখে যে কার নমিনেশন বেশি এসছে, এরকম করে আমরা 5 জনকে সিলেক্ট করি। ওই 5 জনকে আবার ওপেন নমিনেশন মাধ্যমে, ভোটিং এর মাধ্যমে 5 জন থেকে 1 জন নেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তো এটা করা হয়েছে যে আমরা শব্দগুচ্ছ যারা লেখে তাদের পয়সা দিতে পারি না, সেই ক্ষমতা আমরা এখনো অর্জন করিনি। অন্তত একজনকে সম্মানিত করে তাকে $200 দিই এবং একটি ক্রেজ দেওয়া হয়। ইতিপূর্বে আমরা বেশ কয়েকজনের বইও বের করেছি। মানে এই পুরস্কারের মাধ্যমে আপনারা নতুন যারা আসছেন তাদেরকে আসলে মানে সম্মানিত করছেন এবং তাদেরকে আরো লেখার জন্য ইন্সপিরেশনটা দিচ্ছেন আপনারা। আরেকটি ফোন আছে, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে কথা বলুন আজকের অতিথির সাথে। আচ্ছা। হ্যালো। হ্যালো। জি, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি রঞ্জু, ঢাকা ইউনিভার্সিটি থেকে। হ্যালো, আমি রঞ্জু, ঢাকা জি, আমরা ইউনিভার্সিটি থেকে। জি জি জি, আপনার প্রশ্নটি করে ফেলুন।
আমার প্রশ্নটা হচ্ছে হাসান ভাইয়ের জন্য। এখন হচ্ছে কোন কবির সবচেয়ে উল্লেখযোগ্য মনে হয় আর কেন? আচ্ছা, অনেক ধন্যবাদ। এই সময়ে কোন কবি, রঞ্জু ধন্যবাদ অশেষ, কোন কবিকে উল্লেখযোগ্য মনে হয় এই সময়ে? 30-এর পর থেকে শামসুর রহমান, আল মাহমুদ শহীদ কাদি, যাদের নাম আমি ইতিমধ্যে বলেছি, শক্তি চট্টোপাধ্যায়। তারপরে আমার সময় তো বেশ কয়েকজন কবি আছেন, ইতিমধ্যে আমি বলেছি, রহমান হেনরি, বায়তুল্লাহ কাদেরী। আমি বই বের করেছি নাজনীন শিমনের, যদিও তার সাথে আমার একটি সম্পর্ক আছে, পারিবারিক সম্পর্ক। তারপরে প্রবীর দাস, তারপরে টকুন ঠাকুর এখানে লেখেন, চঞ্চল আশরাফ, এরকম আরও বেশ কিছু কবি আছেন যে তাদের কবিতা আমার মনে হয় যে অনেকেরই পড়া উচিত। এই উত্তর আধুনিকতার এই যে ধারাটি জানার জন্য। আচ্ছা আচ্ছা, এই ফেব্রুয়ারি, এটা ফেব্রুয়ারি মাস চলছে, ভাষার মাস চলছে। এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আমরা অনেককে হারিয়েছি। তার মধ্যে একজন হচ্ছেন আপনার ডক্টর হুমায়ুন আজাদ। তারপরে আমরা যে শিবনারায়ণ রায়ের কথা আমরা জানি, বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রাবন্ধিক। তো তার মৃত্যু কিন্তু এই 26 ফেব্রুয়ারিতেই। তো তার মানে তাকে উদ্দেশ্য করে কিন্তু মানে আমরা জানি যে 27শে ফেব্রুয়ারি কিন্তু হুমায়ুন আজাদ আক্রান্ত হয়েছেন। তো এই যে শিবনারায়ণ রায়ের কে আপনারা মানে করে যে আপনারা একটা পত্রিকা বের করেছেন মূল্যায়ন নামে, এবং সেখানে আপনার একটি প্রবন্ধ আছে, তো সেই বিষয়ে একটু বলবেন? তার সান্নিধ্য পেয়েছেন। মূল্যায়ন অ্যাকচুয়ালি অমিত চৌধুরী সম্পাদিত, এটি চিটাগাং থেকে বেরিয়েছে। এবং ছোট করে হ্যাঁ, খুব ছোট করে, যে শিবনারায়ণ রায়কে মূল্যায়ন করার জন্য যে পত্রিকাটি হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো। আর হুমায়ুন আজাদের ব্যাপারটা, হুমায়ুন আজাদও আমাদের ভাষার একজন অত্যন্ত বড় লেখক। জি, তার বই আরও পড়া দরকার। এই ভাষা, এই মাসে যে এরা দুজনই মারা গেছেন, সত্যিকারেই আমরা খুব অনেকটা হারিয়েছি। এবং তাদের আরও পড়ার ভিতর দিয়ে, আমরা তাদের জানার ভিতর দিয়ে, বাংলা ভাষাকে তারা যেভাবে সমৃদ্ধ করেছেন সেটা জানার ভিতর দিয়ে আমরা এগিয়ে যাব। আমি মনে করি সেটা করা উচিত। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেবার জন্য এবং আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও অশেষ ধন্যবাদ, একুশের টিভিকে অশেষ ধন্যবাদ, কারণ আমাকে প্রতি বছরই একুশের টিভি কোনো না কোনোভাবে সময় দিচ্ছে, এটি আমার জন্য গর্বের। আচ্ছা, অনেক ধন্যবাদ। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। প্রিয় দর্শক, 21শে দুপুর নিয়ে কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। 21শে টেলিভিশন আপনাদের মতামতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। এবার জেনে নিন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা। 21শে দুপুর, 21শে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়া ফোন, ফ্যাক্স বা ইমেইল করতে পারেন। ফোন 812653 থেকে 8 পর্যন্ত, ফ্যাক্স 880281212770, ইমেইল dupur@21-tv.com। দর্শক, 21শে দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।